বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টি কলেজ ও প্রাঙ্গলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ক্লাস করতে এসেছি রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের গ্যালভানিক কোষ। এর আগের ক্লাসটিতে তোমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ সম্পর্কে জেনেছিলে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্যালভানিক কোষ। তাহলে প্রথমেই জানতে হয় গ্যালভানিক কোষটা কি। আমরা এর আগের যে তড়িৎ বিশ্লেষ্য কোষ ওইটাতে দেখেছিলাম যে ওখানে বিদ্যুৎ চালনা করার ফলে একটা পদার্থ থেকে সম্পূর্ণ নতুন ধর্মবিষ্ট পদার্থ উৎপন্ন হয়, সেটাকে আমরা বলছিলাম তড়িৎ বিশ্লেষ্য কোষ। আজকে যেটা আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে গ্যালভানিক কোষ, অর্থাৎ কোন একটি যে রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার ফলে বিদ্যুৎ কি হয়, রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, সেই কোষটাকে আমরা বলবো কি গ্যালভানিক কোষ। অর্থাৎ যে রাসায়নিক কোষে বা যে কোষে রাসায়নিক বিক্রিয়ার ফলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। আমি আবারও বলছি, যে কোষে রাসায়নিক বিক্রিয়ার ফলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ তুমি যদি আরেকটু বলো যে রাসায়নিক কোষে জারণ বিজারণ বিক্রিয়ার ফলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে আমরা বলবো কি গ্যালভানিক কোষ। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষ একটা আরেকটার কি বিপরীত। একটা বিদ্যুৎ দেওয়ার ফলে ওই পদার্থটি ভেঙে সম্পূর্ণ নতুন ধর্মনিষ্ঠ পদার্থ উৎপন্ন হয়, আরেকটার মধ্যে আমরা দেখতেছি যে রাসায়নিক বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। অর্থাৎ আমরা যদি পরিষ্কার কথায় বলি, একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, একটায় বিদ্যুৎ দিতে হবে আরেকটায় বিদ্যুৎ উৎপন্ন হবে। গ্যালভানিক কোষ। তাহলে গ্যালভানিক কোষের আমরা আজকে আলোচনা করব গ্যালভানিক কোষের গঠন এবং কি কৌশল, কিভাবে এরা বিদ্যুৎ উৎপন্ন করে। ধরো গ্যালভানিক কোষ এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট হয়। আমরা এখানে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট গ্যালভানিক কোষ। আমরা মনে রাখবা, কোষ হতে গেলেই দুইটা তড়িৎদ্বার এবং দুইটা তড়িৎ বিশ্লেষ্য লাগবে। দুইটা তড়িৎদ্বার এবং দুইটা তড়িৎ বিশ্লেষ্যের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কোষ গঠিত হয়। আমি এর আগে দেখেছি যে কিভাবে অর্ধকোষ হয়। অর্ধকোষটা দেখো, আমি বলছি যে কোনো একটা ধাতুকে ওই ধাতুর লবণে যদি তুমি স্থাপন করো, আমি বলছি কোন একটা ধাতুকে ওই ধাতুর দ্রবণে তুমি যদি স্থাপন করো, তাহলে এটা একটা কি হলো অর্ধকোষ। ঠিক অনুরূপ ভাবে আমি আরেকটা ধাতুকে ওই ধাতুর দ্রবণে আমি কি করলাম, স্থাপন করলাম, তাহলে এটা একটা অর্ধকোষ, এটা একটা কি অর্ধকোষ। এখন এই যে দুইটা অর্ধকোষ, এই দুইটা অর্ধকোষকে আমি যদি একটা তড়িৎ পরিবাহী দ্বারা সংযোগ স্থাপন করি, তাহলে তৈরি হবে একটা কি পূর্ণাঙ্গ কোষ। যেমন এখানে একটা কপারের তার দ্বারা আমি এখানে কি যুক্ত করে দিলাম, অবশ্যই এখানে একটা কি থাকবে অ্যামিটার বা ভোল্টমিটার যুক্ত করতে হবে। আমি এখানে কি যুক্ত করে দিলাম, তাহলে এটা একটা পূর্ণাঙ্গ কোষ হলো। এখন এটার মধ্যে কে অ্যানোড হিসাবে কাজ করবে, কে ক্যাথোড হিসাবে কাজ করবে। অর্থাৎ এখানে একটা তোমার জারণ অর্ধকোষ লাগবে, একটা কি বিজারণ অর্ধকোষ লাগবে। এটার মধ্যে এই যে তুমি অর্ধকোষ গঠন সৃষ্টির মাধ্যমে একটা পূর্ণাঙ্গ কোষ সৃষ্টি করেছ, এটার মধ্যে কেটা কোনটা জারণ অর্ধকোষ আর কোনটা বিজারণ অর্ধকোষ, এটাকে চিহ্নিত করার জন্য তোমাকে যেতে হবে তড়িৎ রাসায়নিক সারিতে। যে সারিতে তোমার সাপোজ করো যে তড়িৎ রাসায়নিক সারিতে আমি যে কোষটা এখানে তৈরি করেছি, এখানে জিঙ্ক নিছি আর কি কপার নিছি। এইটার মধ্যে জিঙ্ক এবং কপারের মধ্যে জিঙ্ক তড়িৎ রাসায়নিক সারি কোথায় আছে, উপরে আছে। তাহলে এটা এখানে অ্যানোড হিসাবে কাজ করবে এবং এটা কি ক্যাথোড হিসাবে কি কাজ করবে। অর্থাৎ আমরা জানি অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে, ক্যাথোডে কি বিজারণ ঘটে। আমি বলতেছি, আবারও বলতেছি, তড়িৎ রাসায়নিক সারিতে যে তড়িৎদ্বারটি তো কোথায় থাকবে, উপরে থাকবে, সেটার কি জারণ ঘটবে, অর্থাৎ সেটা অ্যানোড অর্ধকোষ হিসাবে কাজ করবে। আর এটা কি, তাহলে অপরটা কি হিসাবে কাজ করবে, ক্যাথোড হিসাবে কাজ করবে। যেহেতু এখানে আমি তৈরি করছি জিঙ্ক এবং কপার দ্বারা, যেহেতু কপার জিঙ্কের কি আছে নিচে আছে, তাহলে জিঙ্কটা হবে কি অ্যানোড আর কপারটা হবে কি ক্যাথোড। তাহলে এখানে একটা অর্ধকোষ, এখানে একটা অর্ধকোষ, দুইটা মিলে হচ্ছে একটা কি পূর্ণাঙ্গ কোষ। এই যে গ্যালভানিক কোষের যে বিদ্যুৎ
গ্যালভানিক কোষের কিছু গঠন কৌশলটা আমরা দেখলাম যে একটা অ্যানোড লাগবে, একটা কি ক্যাথোড লাগবে, এবং অ্যানোড এবং ক্যাথোড তৈরি করার সময় কি বলছি, কোনো একটা ধাতুকে ওই ধাতুর লবণের দ্রবণে কি করতে হবে, নিমজ্জিত করতে হবে, স্থাপন করতে হবে, তাহলে একটা অর্ধকোষ হবে। এরকম দুইটা অর্ধকোষ গঠন করে আমরা যদি একটা পরিবাহী দ্বারা যুক্ত করি তাহলে একটা কি হবে, পূর্ণাঙ্গ কোষ হবে। তোমাকে মনে রাখতে হবে অ্যানোডে সবসময় জারণ ঘটে, সেটা তড়িৎ বিশ্লেষক কোষ হোক আর গ্যালভানিক কোষ হোক। আমি কি বলছি, অ্যানোডের সবসময় জারণ ঘটে এবং অ্যানোডের কি হয়, ক্ষয় হয়। আমি আবারও বলতেছি, অ্যানোডের জারণ ঘটে, অ্যানোডের কি হয়, ক্ষয় হয়। আবার তড়িৎ বিশ্লেষক কোষের ক্ষেত্রে আমি যদি বলি অ্যানোডে জারণ ঘটে, আবার অ্যানোডের কি ক্ষয় হয়, কিন্তু পার্থক্য হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষের অ্যানোডটা হচ্ছে ধনাত্মক, বাট গ্যালভানিক কোষের অ্যানোডটা হচ্ছে কি ঋণাত্মক। আমি আবার বলতেছি, শুধু একটা ডিফারেন্স, গ্যালভানিক কোষের অ্যানোডটা হবে কি ঋণাত্মক, গ্যালভানিক কোষের অ্যানোড ঋণাত্মক, তড়িৎ বিশ্লেষক কোষের অ্যানোড ধনাত্মক। তার মানে এটা হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার, এটা হচ্ছে কি ধনাত্মক তড়িৎদ্বার। আমি আবার বলছি, অ্যানোডে জারণ ঘটবে, ক্যাথোডে কি বিজারণ ঘটবে, অ্যানোডে জারণ এবং কি ক্যাথোডে বিজারণ। সাপোজ ধরো তাহলে অ্যানোড অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া, বা তুমি কি বলতে পারো অ্যানোডের জারণ অর্ধ বিক্রিয়া, অ্যানোডের জারণ অর্ধ বিক্রিয়া কি হবে, জিঙ্ক, এই যে জিঙ্ক, ধাতব জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে চলে আসবে। আমরা যদি এটাকে সঠিকভাবে বলি, মূলত এই সালফেট আয়নকে পাওয়ার আসার জন্য সে এখানে কি, এখানে দুইটা ইলেকট্রন রেখে, ইলেকট্রনগুলো এখানে রেখে সে কোথায় চলে আসবে, দ্রবণে চলে আসবে, কি হিসাবে, জিঙ্ক 2+ আয়ন হিসেবে। কার জন্য, এই সালফেট আয়নের জন্য। আর এই ইলেকট্রন দুটো এদিকটা কি যেতে থাকবে, প্রবাহিত হতে থাকবে, কোথায়, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যেতে থাকবে, অর্থাৎ আর যাওয়ার সময় দিকটা কি হবে, বাল্বটা জ্বলবে। তার মানে এখানে কি শুরু হয়ে গেছে, বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে গেছে। তাহলে আবার এখানে যদি বলি ক্যাথোড অর্ধ বিক্রিয়া, তাহলে ক্যাথোড অর্ধ বিক্রিয়া কি হবে, এখান থেকে যে ইলেকট্রনগুলো এদিকে প্রবাহিত হয়ে চলে আসতেছে, সেই ইলেকট্রন দুইটা, এই যে কপার 2+, ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হবে, এখানে কি জমা হইতে থাকবে। এই জন্যই বলছিলাম, তাহলে এটা ক্ষয় হচ্ছে, আর কি ক্যাথোড কি হচ্ছে, জমা হচ্ছে। ক্যাথোডে জমা হয়, অ্যানোডের কি হয়, ক্ষয় হয়। ক্যাথোডের ভর বৃদ্ধি পায়, অ্যানোডের ভর কি হ্রাস পায়। আচ্ছা, তুমি একটু চিন্তা করো, তাহলে এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, একটা ক্যাথোড বিক্রিয়া। আমি গঠন করছি, অ্যানোড লাগবে, ক্যাথোড লাগবে, তড়িৎ বিশ্লেষক লাগবে, অর্থাৎ একটা অর্ধকোষ লাগবে, দুইটা অর্ধকোষ লাগবে। অর্ধকোষ কিভাবে গঠিত হয়, ওই অর্ধকোষ আমি গঠন করছি, এরপর দেখাচ্ছি অ্যানোডে কি ঘটে, ক্যাথোডে কি ঘটে। তাহলে অ্যানোডে জারণ করছে, ক্যাথোডে কি বিজারণ করছে, ওই ইলেকট্রনগুলো এদিকে প্রবাহিত হচ্ছে। তুমি একটু চিন্তা করো, যখন এখানে এই যে জিঙ্ক 2+ আয়নের সংখ্যা কি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, তাহলে বাড়তে বাড়তে যখন বাড়বে, তাহলে সালফেট আয়নের পরিমাণ তুলনামূলকভাবে কি হয়ে যাবে, কমে যাবে। এই যে সালফেট আয়নের পরিমাণ কমে যাচ্ছে, সালফেট আয়নের পরিমাণ ধনাত্মক আয়নের তুলনায় কমে যাচ্ছে, তখন এখান থেকে জিঙ্ক 2+ আয়ন ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে আসতে কিছুটা কি হবে, বাধাগ্রস্ত হবে। আর ঠিক একই রকম ভাবে কপার যখন এখান থেকে এখানে চলে যাচ্ছে, তাহলে এখানে সালফেট আয়নের ঘনমাত্রা কি বেড়ে যাবে, অর্থাৎ ঋণাত্মক আয়নের পরিমাণ বেড়ে যাবে। তখন এটাও কি হবে, বিপরীতমুখী একটা দ্বারা বাধাগ্রস্ত হবে, মানে কপার 2+ এখানে আর কি যাইতে পারবে না, এখানেও ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে না, এখানেও ইলেকট্রন কি গ্রহণ করতে পারতেছে না। তার মানে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি নিরবিচ্ছিন্নভাবে কিভাবে বিদ্যুৎ পাবো, এই যে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাওয়ার জন্য একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণপূর্ণ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণপূর্ণ একটা ইউ আকৃতির বাঁকানো কাঁচ নল, যেটাকে আমরা বলবো সল্ট ব্রিজ বা লবণ সেতু। কি বলা হয়, সল্ট ব্রিজ বা লবণ সেতু। কি ভর্তি থাকবে, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণপূর্ণ দ্রবণ। তুমি ধরো এখানে পটাশিয়াম ক্লোরাইড অথবা পটাশিয়াম নাইট্রেট, হ্যাঁ, তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য একটা লবণ এখানে কি যুক্ত করতে হবে, একটা সল্ট ব্রিজের মাধ্যমে যুক্ত করতে হবে, যেটাকে আমরা বলি কি লবণ সেতু। তাহলে একটা ইউ আকৃতির বাঁকানো কাঁচ নল, যা কি করবে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ দ্বারা কি থাকবে, পূর্ণ থাকবে। এই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণপূর্ণ যে ইউ আকৃতির বাঁকানো কাঁচ নল, যেটা অ্যানোড এবং ক্যাথোডের তড়িৎ বিশ্লেষণের মধ্যে কি করবে, সংযোগ স্থাপন করে, সেই ইউ আকৃতির বাঁকানো কাঁচ নলটাকে আমরা বলবো কি লবণ সেতু। আচ্ছা, এটার কাজ কি, এটার কাজ হলো, তুমি দেখতেছো যখনই এখানে কি
ধনাত্মক আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে বা ঋণাত্মক আয়নের পরিমাণ কি কমে যাচ্ছে, তখনই এই যে ঋণাত্মক আয়নটা এদিকে এসে কি করবে, তার ঋণাত্মক আয়নের সমতা আনয়ন করবে। একই রকম ভাবে এদিকে যখন ধনাত্মক আয়নের পরিমাণ কমে যাচ্ছে, ঋণাত্মক আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে, এখান থেকে যে পটাশিয়াম এসে এই পটাশিয়ামটা তার ধনাত্মক আয়নের এসে কি সমতা আনয়ন করবে, ফলে আমরা নিরবিচ্ছিন্নভাবে এখান থেকে কি পাবো, বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। তার মানে এখান থেকে যদি আমরা সল্ট ব্রিজ বা লবণ সেতু যদি আমরা ব্যবহার না করি, এখান থেকে আমাদের কি কোনোভাবেই নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাওয়া সম্ভব না। মূলত নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাওয়া এবং দুইটা অ্যানায়ন এবং ক্যাটায়নের তড়িৎ বিশ্লেষণের মধ্যে তোমার ক্যাটায়ন বা অ্যানায়নের আয়নের সমতায়ন করার জন্য আমরা মূলত এখানে কি ব্যবহার করে থাকি, এই লবণ সেতু ব্যবহার করে থাকি। এই গ্যালভানিক কোষের লবণ সেতুর একটা বিশেষ ভূমিকা অবশ্যই কি আছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমার এই ক্লাসের যেটা পড়লাম তা হচ্ছে গ্যালভানিক কোষের গঠন কৌশল। তার মানে গ্যালভানিক কোষ কাকে বলে, কিভাবে গঠিত হয়, অ্যানোডে কি বিক্রিয়া ঘটে, ক্যাথোডে বিক্রিয়া ঘটে, এবং এখানে লবণ সেতুর কি প্রয়োজন, কি দরকার, এটাই হলো আমার আজকের আলোচনার বিষয় ছিল। তোমরা খুব ভালো করে পড়বে কি গ্যালভানিক কোষের গঠন এবং কৌশল। যদি বলে তাহলে অবশ্যই এখানে অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়াটা অবশ্যই দেখাইতে হবে, কিভাবে গঠন করছো সেটা উল্লেখ করতে হবে। সেই সাথে লবণ সেতুর এই গ্যালভানিক কোষের কি ভূমিকা আছে সেটাও খুব ভালো করে পড়ে রাখবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।